শহরে একের পর এক ডাক্তার মারা যাচ্ছে। পুলিশের প্রথমে মনে হচ্ছিল এসব আত্মহননের কেস, কিন্তু ফরেন্সিক অফিসার নাইশার তদন্তে উঠে আসে এগুলো কোনো আত্মহনন নয়, বরং একজন সিরিয়াল কিলারের পরিকল্পিত খুন। কিন্তু এই খুনের কারণ খুঁজতে গিয়ে, ওই কিলারকে ধরতে গিয়ে নাইশাকে বারবার বাধার মুখে পড়তে হয়, কারণ তারা যে ক্লু ধরে আগানোর চেষ্টা করে সেই ক্লুটাই ফেক প্রমাণিত হয়। মানে ক্রাইম সিনের প্রতিটি ক্লুই পুলিশকে মিসলিড করার জন্য তৈরি করে রাখা হয়েছে। এমন অবস্থায় নাইশা কিভাবে ওই সব খুনের রহস্য সমাধান করে আসল খুনিকে ধরবে? আর ওই খুনি কেন শুধুমাত্র ডাক্তারদেরকেই টার্গেট করছে তা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, বলছি 2025 সালে কর্ণর ভাষায় মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি 4N6 এর কথা। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। মুভির প্রথমেই আমাদের একটি সাদামাটা বাড়ি দেখানো হয়। সেই বাড়িতে দুই ভাই বোন খেলা করছে। বোনের নাম নাইশা আর ভাই বিনোদ। তাদের সঙ্গে মা রমাও আছে, তবে তাদের বাবা অনেক আগেই মারা গেছেন। আজ রমাকে একটু বেশি অস্থির আর চিন্তিত দেখাচ্ছিল। রমা ঘরের এদিক ওদিক কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও না পেয়ে অবশেষে মেয়ে নাইশার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার পার্সটা দেখেছো? অনেকক্ষণ ধরে খুঁজছি, কিছুতেই মনে করতে পারছি না কোথায় রেখেছি। মায়ের এমন অস্থিরতা দেখে নাইশা তখন শান্ত গলায় বলে, মা, এত মাথা খাটিও না, একটু শান্ত হয়ে বসো, চোখ দুটো বন্ধ করো, তারপর মনে করার চেষ্টা করো শেষবার কখন তুমি পার্সটা তুলেছিলে, কি কাজে নিয়েছিলে, আর তারপর কোথায় কোথায় গিয়েছিলে। দেখবে মনে পড়ে যাবে পার্সটা কোথায় রেখেছো। নাইশার কথা শুনে রোমা ঠিক তাই করে। রোমা তার চোখ বন্ধ করার পর সেই সকল দৃশ্য মনে করতে থাকে যেগুলো সে করেছিল। রমার মনে পড়ে রোমা থালা বাসন ধোয়ার সময় হঠাৎ বাইরে সবজিওয়ালা এসেছিল। রোমা তখন তাড়াহুড়ো করে পার্স নিয়ে সবজি কিনতে বের হয়, আর সবজি কিনে ফেরার সময় হঠাৎ করে বৃষ্টি নামায়। রোমা ওই অবস্থাতেই কাপড় আনতে ছাদে চলে যায়। কাপড় নিয়ে ফেরার সময় তাড়াহুড়ো করতে গিয়ে পার্সটা সে ছাদেই ফেলে আসে। এটা মনে পড়তেই রোমা দ্রুত ছাদে গিয়ে দেখে সত্যি পার্সটা ছাদেই পড়ে আছে। এর মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ায় পার্সের টাকাগুলো ভিজে গেছে। এরপর রোমা পার্স থেকে টাকাগুলো বের করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করে। এরপর দৃশ্য কেটে যায় কয়েক বছর পর। শহরের এক প্রখ্যাত ডাক্তারের বিলাসবহুল বাড়িতে তার মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই ফরেন্সিক টিম এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। আর এখানেই আমরা দেখি সেই ছোট্ট মেয়ে নাইশা এখন বড় হয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ অফিসার হিসেবে কাজ করছে। এদিকে পুলিশের পক্ষ থেকে এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর শিখাকেও দেখা যায়। ভেতরে প্রবেশ করা মাত্রই তারা ডাক্তারের নিথর দেহটি পর্যবেক্ষণ করতে শুরু করে। ডাক্তার মেঝেতে পড়ে আছেন, হাতে একটি ছুরি, আর মেঝে ভরে গেছে রক্তে। প্রথম দেখাতেই সবাই ধারণা করে এটা আত্মহত্যা। ঠিক তখনই কনস্টেবল রবীন্দ্র একজন যুবককে নিয়ে আসে। তার নাম কৈলাস। কৈলাস গত 2 বছর ধরে সন্দীপের বাড়িতে কাজ করছিল। ইন্সপেক্টর শিখা কৈলাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাক্তারের মৃত্যু কিভাবে হয়েছে, আর তুমি তখন কোথায় ছিলে? কৈলাস উত্তর দেয়, দেখুন ম্যাডাম, মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। গতকাল আমার মায়ের অসুস্থতার খবর পেয়ে আমি গ্রামে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে দেখি ডাক্তারের মৃতদেহ পড়ে আছে। ডাক্তারের বডিটি পাওয়া গেছে ডাইনিং টেবিলের পাশেই। টেবিলে তখনও খাবার সাজানো ছিল, তার মানে খাওয়ার সময় হয়তো ডাক্তারের মৃত্যু হয়েছে। এজন্য নাইশার সঙ্গে কাজ করা ফরেন্সিক ডিপার্টমেন্টের আরেক সদস্য অরুণ মজা করে ইন্সপেক্টর শিখাকে বলল, ম্যাডাম, আমার মনে হয় কৈলাস যেহেতু রান্না করে, তার রান্না করা খাবার খেয়ে ডাক্তার মারা গেছেন। শিখা তখন অরুণকে ধমক দিয়ে বলল, সব জায়গায় মজা করা বাদ দাও তো, আগে আমাদের ঠিকমতো তদন্ত করতে দাও। সব তথ্য প্রমাণের ভিত্তিতেই বোঝা যাবে এটা আত্মহত্যা ছিল না খুন। এরপর সবাই তদন্ত শুরু করে। কেউ এভিডেন্স সংগ্রহ করছে, কেউ ঘরের বিভিন্ন সন্দেহজনক জিনিসের ছবি তুলছে। অরুণ তখন ঘরের ভেতরে থাকা প্রতিটি জিনিসের ফটো তুলছিল।
অন্যদিকে নাইশা ঘরের নানা জায়গায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে নিজের মতো করে কল্পনা করছিল গতরাতে আসলে কি ঘটতে পারে। নাইশা চোখ বন্ধ করে ইমাজিন করতে থাকে গতকাল ডাক্তার যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলেন তখনই হয়তো বাইরে কোনো গাড়ির শব্দ পেয়ে তিনি বাইরে গিয়েছিলেন, কিন্তু বাড়ির সামনে কিছু না দেখে তিনি এদিক ওদিক খুঁজে দেখার চেষ্টা করেছিলেন আসলে শব্দটা কোথা থেকে এলো। কোথাও কাউকে না পেয়ে তিনি আবার ঘরে ফিরে আসেন। নাইশার ধারণা ডাক্তারের বাইরে যাওয়া ওই ছোট্ট গ্যাপেই কিলার সুযোগ নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর ডাক্তার সন্দীপ যখন ঘরে ফিরে আসে তখনই সেই কিলার তার উপর আক্রমণ করে ছুরি দিয়ে হত্যা করে। নাইশা যখন এসব ইমাজিন করছে ঠিক তখনই ইন্সপেক্টর শিখা এসে কনস্টেবলকে বলছিল, এখানকার সব তথ্য প্রমাণ একত্র করে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও, এটা স্পষ্ট আত্মহত্যার কেস। এটা শুনে নাইশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে এটা আত্মহত্যা? শিখা বলল, দেখো না নাইশা, এমন কেস আমি অনেক সলভ করেছি। ভালো করে লক্ষ্য করে দেখো, ডাক্তারের শরীরে কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই, বাইরে থেকে ঢোকারও কোনো চিহ্ন নেই, ঘরের কিছুই চুরি যায়নি। সবকিছুই প্রমাণ করছে যে ডাক্তার নিজেই নিজের জীবন নিয়েছেন। আবার এখানে কাজ করা কৈলাসে জানিয়েছে ডাক্তার এখানে একাই থাকতেন, তাই একাকিত্বের কারণে ডিপ্রেশনে গিয়ে নিজের জীবন নিয়েছেন। সচরাচর আত্মহত্যাকারীরা এমনটাই করে থাকে। কিন্তু শিখার কথায় নাইশা একমত হতে পারল না। নাইশার মনে হচ্ছিল, আপনি এসব যেভাবে প্রমাণ করছেন আমি জানি না, কিন্তু কিছু একটা ঠিক মিলছে না। তবে যতদূর আমার মনে হয় এটা একটা পরিকল্পিত খুন। আপনার কথাও ঠিক, ডাক্তারের শরীরে কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই, কিন্তু একবার ভেবে দেখুন একজন মানুষ খাওয়ার সময় নিজেকে কেন হত্যা করবে? সে নিজেই একজন ডাক্তার ছিল। নিজেকে যদি সত্যি শেষ করে দেওয়ার পরিকল্পনা করত তাহলে সে আরো সহজ উপায় বেছে নিতে পারত। খাওয়ার সময় নিজেকে নিজে ছুরি মেরে হত্যা করা এটা মোটেও স্বাভাবিক কিছু নয়। তাই আমার মতে এটা স্পষ্টই পরিকল্পিত খুন। শিখা তখন শান্তভাবে জিজ্ঞেস করে, যেটাকে তুমি খুন মনে করছো সেটা প্রমাণ করার মতো কোনো থিওরি আছে তোমার? নাইশা তখন শিখাকে তার ইমাজিনেশনের গল্পটা বলে। ডাক্তার যখন খাওয়া খাচ্ছিলেন হয়তো তখন বাইরে কোনো গাড়ির শব্দ শুনে বাইরে দেখতে যান। সেই সুযোগে কিলার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর ডাক্তার ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গেই কিলার তার উপর আক্রমণ করে ছুরি দিয়ে হত্যা করে। তাছাড়া ডাক্তারের হাতে যে ছুরিটা ছিল তাতে শুধুমাত্র ডাক্তারের ফিঙ্গারপ্রিন্টই পাওয়া গেছে। এর মানে খুনি খুব পরিকল্পিতভাবে এমনভাবে খুন করেছে যাতে তার কোনো চিহ্ন না থাকে। ক্রাইম সিনের প্রতিটি দিক সে এমনভাবে তৈরি করে গেছে যাতে পুলিশ বিভ্রান্ত হয়। সব কথা শুনে শিখা শুধু বলল, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তখনই বোঝা যাবে এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। অবশ্য নাইশা শিখার কাছে অনুরোধ করল যেন তাকে এই কেসের তদন্তের অনুমতি দেওয়া হয়, কারণ ছোটবেলা থেকেই নাইশার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া। পুলিশে সরাসরি যোগ দিতে না পারলেও ফরেনসিক ডিপার্টমেন্টও তো পুলিশেরই একটা অংশ। আর নাইশা জানে ছোট ছোট ক্লু দিয়েও বড় সত্য উন্মোচন করা যায়, আর সেই ক্ষমতা তার ভেতর আছে। তাই যদি সে নিজে থেকে এই কেসটা তদন্ত করে তবে তারা খুব সহজেই রহস্যটা উন্মোচন করতে পারবে। শিক্ষা কিছুক্ষণ ভেবে অনুমতি দিল, তবে বলে দিল, যখনই তুমি কিছু জানতে পারবে প্রথমে আমাকে জানাবে। বাইরে বের হতেই কনস্টেবল রবীন্দ্র শিখাকে বলল, ম্যাডাম আপনি নিজেই তো তদন্ত করতে পারতেন, ওকে কেন দিচ্ছেন? ও তো অনেক জুনিয়র। শিখা হেসে বলল, নাইশা খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে, নতুন এসেছে কিন্তু কাজে প্যাশন আছে। ও যদি কেসটা সলভ করে ফেলে ক্রেডিট তো আমিই পাবো, তাই করতে দাও। এদিকে ডাক্তারের খুনকে ঘিরে মিডিয়ার ভিড় লেগে যায়। শিখা বের হওয়া মাত্রই সাংবাদিকরা কেসের আপডেট জানতে চায়। শিখা শুধু বলল, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে। এরপর দৃশ্য বদলে যায়। নাইশাকে দেখা যায় সন্দীপের হাসপাতালের ভেতরে। সে সেখানে থাকা অন্য ডাক্তার ও স্টাফদের সঙ্গে কথা বলে। সন্দীপের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। তিনি কেমন ছিলেন,
কার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, কারো সঙ্গে কি কোনো শত্রুতা ছিল কিনা। এখানে আমরা দেখি নাইশা যেখানে যেখানে তদন্তে যায় তার সঙ্গে অরুণ সবকিছু ভিডিও করে রাখে। কারণ নাইশার মতে তদন্তের সময় অনেক কিছু আমাদের চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু সেগুলো যদি ভিডিও রেকর্ডে থাকে তাহলে পরে ভিডিও দেখে মিস হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে আনা যাবে। এজন্য তারা প্রত্যেকটি লোকেশনে তদন্ত করার সময় ভিডিও করে রাখে। হসপিটাল থেকে সবাই নাইশাকে জানায় ডক্টর সন্দীপ খুব ভালো মানুষ ছিলেন, তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবে এই হসপিটালের এক সিকিউরিটি গার্ড নাইশাকে জানায় ডক্টর সন্দীপের এখানে তেমন কেউ ছিল না, কিন্তু যেদিন তিনি শেষবার হসপিটাল থেকে বেরিয়েছিলেন সেই দিন ল্যাবে তাকে রাজু নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। নাইশা হসপিটালে আরো জিজ্ঞেস করে জানতে পারে রাজু মূলত ল্যাব টেকনিশিয়ান। এরপর রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে ডক্টর সন্দীপের পোস্টমর্টেম চলছিল। নাইশা সরাসরি সেখানে চলে যায়। নাইশাকে দেখে ফরেন্সিক ডক্টর জানতে চায় মার্ডার ওয়েপন কি। নাইশা তখন ছুরিটি দেখায়, কিন্তু ডক্টর অবাক করে দিয়ে বলে এই ছুরি দিয়ে খুন করা সম্ভব নয়। ডক্টরের শরীরে ছুরির কোনো আঘাতের চিহ্নই নেই। তিনি আরও বলেন আমার মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, এটি খুন। তার সঙ্গে তিনি এটাও যোগ করেন সন্দীপের দেহে এক ধরনের ওষুধের উপস্থিতি পাওয়া গেছে, তবে সেই ওষুধটি ঠিক কি তা জানার জন্য আরো টেস্ট করা দরকার। এর মানে নাইশার অনুমানই সঠিক ছিল, ডক্টর নিজে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। নাইশা এরপর অরুণের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি জানায়। তারা একসঙ্গে ইন্সপেক্টর শিখাকেও সব বিস্তারিত জানায়। সব কথা শুনে শিখা প্রথমে কিছুটা শকে পড়ে যায়। নাইশার ধারণা যে সত্যি হতে পারে তা সে ভাবতেও পারেনি। তবু শিখা বলে ঠিক আছে, ফাইনাল রিপোর্ট আসুক, রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এরপর নাইশা বাসায় ফিরে যায়। সেখানে তার মাকেও দেখা যায়। সারাদিনের কাজ শেষে নাইশা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অরুণকে নিয়ে নাইশা বেরিয়ে পড়ে রাজুর খোঁজে। এটাই সেই রাজু যাকে ডক্টর সন্দীপের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল। কিন্তু রাজুর বাড়িতে গিয়ে তারা এমন কিছু দেখে যা একদমই আশা করেনি। রাজু মৃত। অরুণ সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টর শিখাকে ফোন করে খবর দেয়। আর খবর পাওয়া মাত্রই শিখা তার পুরো টিম নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে। কিন্তু শিখা এখন কিছুই বুঝে উঠতে পারছে না। একদিকে ডক্টর সন্দীপ মারা গেছে, আর অন্যদিকে সন্দীপের সঙ্গে জড়িত রাজুরও মৃত্যু হয়েছে। এটা কাকতালীয় হতে পারে না। শিখার মনে হলো নিশ্চয়ই এই দুইটি মৃত্যুর পেছনে কোনো কমন লিঙ্ক আছে। এরপর ফরেন্সিক টিম রাজুর ঘর তল্লাশি শুরু করে। তারা ঘরের ভেতর থেকে একটি অজানা মেডিসিন পায়। অন্যদিকে নাইশা ঘরে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস খুঁজে পায়। এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে নাইশা আবার চোখ বন্ধ করে ইমাজিন করতে থাকে আসলে রাজুর সঙ্গে গত রাতে কি ঘটেছিল। নাইশার কল্পনায় দেখা যায় রাজু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। সে কাগজে কিছু লিখছিল, হয়তো নিজের শেষ কথা। এরপর সে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে ফ্যানের পাখা ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলেও ফ্যানের পাখা পাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর হয়তো রাজু ওই মেডিসিন খুঁজে নিয়ে তা খেয়ে আত্মহত্যা করে। নাইশার ধারণা যেমন সন্দীপের মৃত্যুটা ছিল খুন, রাজুর মৃত্যুটা তেমনই আত্মহত্যা। কিন্তু শিখা এখনো নিশ্চিত নয়। তার মনে সন্দেহ, রাজুকে হয়তো কেউ খুন করেছে, যেন সমস্ত রহস্য গোপন থাকে। নাইশা দৃঢ়ভাবে বলে, না ম্যাডাম, এটা খুন নয়, রাজু নিজেই নিজের জীবন নিয়েছে। শিখা শান্তভাবে বলে, ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তারপরই বোঝা যাবে আসলে সত্যিটা কি। এরপর রাজুর লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। নাইশা শিখাকে প্রস্তাব দেয়, ম্যাডাম, কেসটা ভালোভাবে বুঝতে হলে রাজুর পোস্টমর্টেম আমাদের সরাসরি দেখা উচিত, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। শিখা রাজি হয়। নাইশা, অরুণ আর শিখা একসঙ্গে রাজুর পোস্টমর্টেম দেখতে যায়। সেখানে ফরেন্সিক ডাক্তার জানায় রাজুর দেহে একটি অজানা ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। তার মানে স্পষ্ট ওই মেডিসিন খাওয়ার কারণেই রাজুর মৃত্যু হয়েছে।
তাই এটা একদম নিশ্চিত রাজুকে কেউ খুন করেনি। এই রিপোর্ট শোনার পর ইন্সপেক্টর শিখা হাসতে হাসতে নায়েশাকে বলে, তুমি তো সত্যিই বুদ্ধিমতী মেয়ে। আগের কেসে যেমনটা বলেছিলে, এই কেসেও ঠিক সেটাই হলো। তোমার থিওরিগুলো হুবহু মিলে যাচ্ছে। নায়েশা লজ্জায় হালকা হাসে। শিখা তখন বলে, শুন নায়েশা, ভবিষ্যতে যদি কোন কেস সলভ করতে আমার সাহায্যের দরকার হয়, তুমি কিন্তু না করো না, অবশ্যই চলে আসবে। নায়েশা মাথা নেড়ে বলে, অবশ্যই ম্যাডাম, আপনি যখন ডাকবেন আমি চলে আসব। এরপর নায়েশা অরুণকে নিয়ে নিজের বাসায় ফিরে যায়। দুজনে একসাথে দুপুরের খাবার খায়। খাওয়ার পর অরুণ চলে যায়। কিন্তু অরুণ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নায়েশার ফোন বেজে ওঠে। কলটা এসেছে ইন্সপেক্টর শিখার কাছ থেকে। ফোন ধরতেই শিখার গলায় টেনশন। সে বলে, নায়েশা, ইমার্জেন্সি, তুমি এখনই আমার বাড়িতে চলে এসো। নায়েশা কিছু না জিজ্ঞেস করেই অরুণকে নিয়ে দ্রুত শিখার বাড়ির দিকে রওনা দেয়। শিখার বাড়িতে পৌঁছে নায়েশা জিজ্ঞেস করে, ম্যাডাম, কি হয়েছে? এমন হঠাৎ দেখেছেন কেন? শিখা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি তোমাকে একটা কেসের কথা বলেছিলাম না, যে কেসটা সলভ করতে তোমার সাহায্য লাগবে। আজ সেই কেসের ব্যাপারেই তোমাকে ডেকেছি। নায়েশা অবাক হয়ে বলে, কেসটা নিয়ে এমন কি হয়েছে ম্যাডাম? শিখা নিচু গলায় বলে, আমার পুরো ক্যারিয়ারে এই প্রথমবার একটা বড় ভুল হয়ে গেছে। নায়েশা চমকে ওঠে, কি রকম ভুল? শিখা বলে, কেস নম্বর 112। ওই কেসের সব প্রমাণ, সব ভিডিও, সব ডকুমেন্ট আমি এইটি হার্ড ড্রাইভে সংরক্ষণ করেছিলাম, কিন্তু এখন সেই হার্ড ড্রাইভটা আমরা খুঁজে পাচ্ছি না। নায়েশা বলে, ম্যাডাম, আপনি পুরো বিষয়টা খুলে বলুন। শিখা বলতে শুরু করে, গতকাল রবিন্টু আর আমি ওই কেস নিয়ে আলোচনা করছিলাম। ঠিক তখনই আমার সিনিয়র অফিসারের ফোন আসে। তিনি 112 নম্বর কেসের প্রমাণ দেখতে চান। আমি তখন তাকে বলি যে সব প্রমাণ আমি হার্ড ড্রাইভে সেভ করে রেখেছি। আর সেই সময় তিনি জানতে চান সাম্প্রতিক কেসগুলোর আপডেটও। আমি তাকে বলেছিলাম, তুমি মানে নায়েশা, আমাদের নতুন ফরেন্সিক অফিসার, যে অসাধারণভাবে কেসগুলো সলভ করতে সাহায্য করছে। কিন্তু ঠিক তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। শিখা তখন বুঝতে পারছিল এই হার্ড ডিস্ক হারিয়ে যাওয়ার পুরো প্রবলেমটা অদ্ভুতভাবে ঘটে গেছে। তিনি রবীন্দ্রকে বলেছিলেন হার্ড ডিস্কটি ওর বাড়িতে রেখেই যত্ন করে রাখতে, প্রয়োজন হলে আনবে। কিন্তু শিখা আর রবীন্দ্র কথা বলতে বলতে বেশ ড্রিঙ্ক করে ফেলেছিলেন। দুজনেই তখন একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এর ফলে হার্ড ডিস্কটি টেবিলের ওপর রেখে তারা চলে যান, পরে সেটাই ভুলে যান। বেশ খানিক সময় কাটার পর অনলাইনে খাবার অর্ডার করা হয়। ডেলিভারি বয় যখন খাবার পৌঁছে দিতে আসে, তিনি ঘরের কাজের মহিলার কাছে পানি চেয়ে পান আনতে যান। পানি আনতে গিয়ে ওই কাজের মহিলা টেবিলের ওপর হার্ড ডিস্কটি দেখে নেয়। কাজের মহিলার হার্ড ডিস্ক সম্পর্কে কোনো ধারণা ছিল না। সে জানতো না ওটা কি, ওটা দিয়ে কি করা হয়। তাই সে মনে করে সেটা কোনো কাজে আসবে না ও অন্য কোনো স্থানে রেখে দেয়। কিন্তু পরে ওই স্থানে গিয়ে হার্ড ডিস্কটি আর খুঁজে পাননি। এখন যে কোনো মূল্যে হার্ড ডিস্কটি উদ্ধার করতে হবে। নায়েশা ওই কাজের মহিলাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি হার্ড ডিস্কটি কোথাও সরিয়ে রেখেছিলে? কাজের মহিলা বলল, আমি চুরি করিনি। আমি তো জানি না এটা কি জিনিস, শুধু টেবিল থেকে তুলে অন্য জায়গায় রেখেছিলাম। এখন সে কোথায় আছে আমি জানি না। এত গহনা পয়সা ঘরেই পড়ে থাকে, আমি কখনো গহনা চুরি করি না। হার্ড ডিস্ক নিয়ে কি করব? নায়েশার একটু সন্দেহ জাগে। সে শিখাকে বলে, ম্যাডাম, আমার মনে হয় আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। যতক্ষণ আপনি আমাকে সে তথ্য দেবেন না, আমি হয়তো এই কেসে সাহায্য করতে পারবো না। নেশার এই কথায় শিখা একটু উত্তেজিত হয়ে ওঠে এবং বিষয়টা নিয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে। নায়েশা বুঝতে পারে শিখা এই বিষয়ে খোলাখুলি কথা বলতে চাইছেন না, তাই নায়েশা ও অরুণ সেখান থেকে চলে আসে। এর মধ্যেই শহরে আরেকজন ডাক্তার অশোককেও খুন করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিখা, নায়েশা ও অরুণ সবাই ওই ঘটনার স্থানে ছুটে যায়। বাড়ির কাজের লোক মধুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ডক্টর অশোক এই বাড়িতে একা থাকেন। তার ছেলে ও স্ত্রী আমেরিকায় সেটলড আছেন। মধু বলে তারা তখন আসে যখন তাদের নিজস্ব কোনো কাজ থাকে।
অশোক স্যারের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও মধুর ছিল না। অশোক স্যারও তাদের উপর খুব বেশি ভরসা রাখতেন না এবং নিজের মতে জীবন যাপন করতেন। সবকিছু শুনে শিখা মধুকে সন্দেহ করে বলে, তুমি কি অশোক স্যারের সম্পত্তি লুটে নেওয়ার উদ্দেশ্য নিয়ে তাকে মেরে ফেলেছ? মধু কাঁপতে কাঁপতে জবাব দেয়, ম্যাডাম, আমি কখনো এমন ভাবিনি। আমি সত্যি বুঝতে পারছি না কে অশোক স্যারের ক্ষতি করতে চাইবে। কারো তার সঙ্গে শত্রুতা ছিল না। শিখা আবার বলে, ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারবো কি ঘটেছে। তবে শিখা মধুকে বলে যায়, যতদিন পর্যন্ত কেসটি সলভ না হয় ততদিন পর্যন্ত সে শহরের বাইরে যেতে পারবে না। এদিকে নায়শাকে দেখা যায় এই ক্রাইম সিনে পাওয়া সব এভিডেন্সের ভিত্তিতে নিজের মতো করে কল্পনা করছে আসলে এখানে কি ঘটেছিল। কারণ আমরা জানি নায়েশা সবসময় কেসের ঘটনা আগে থেকেই নিজের মনে ইমাজিন করে নেয়। নায়েশার ধারণা, ডক্টর অশোক যখন খাবার খাচ্ছিলেন তখনই হয়তো বা তার মৃত্যু ঘটে। খাবারের সময়ই হয়তো বিষক্রিয়া হয়, কারণ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা পোশাকে কোনো ভাঁজও নেই, মানে তিনি হয়তো নড়াচড়া করার সুযোগই পাননি। এরপর মধু এসে তাকে ওই অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। অন্যদিকে শিখা ও কনস্টেবল রবীন্দ্র ডক্টর অশোকের ঘর তল্লাশি করতে করতে একটি ড্রয়ারের ভিতর পায় অনেকগুলো কন্ডম, কিছু ডিভিডি এবং কিছু যৌন উত্তেজক ওষুধ। এই জিনিসগুলো দেখে তাদের মনে হয় ডক্টর অশোক হয়তো কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। শিখা তখন নাইশাকে বলে, তোমরা এভিডেন্স কালেক্ট করে নিয়ে যাও, আমি কেসের ডিটেলস ফাইল করছি। এরপর নাইশা অরুণকে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফেরে। রাতের খাবার খেয়ে মাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাতে নাইশা দেখে একজন মানুষ মাছের মতো পোশাক পরা হুইল চেয়ারে বসে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এখানেই আমরা জানতে পারি নাইশা মাঝে মধ্যেই এই হুইল চেয়ারের ব্যক্তিটিকে দেখতে পায়, কিন্তু এখনো পর্যন্ত তার মুখ দেখানো হয়নি। কেন সে ওই মানুষটিকে দেখে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। পরের দিন সকালে নাইশা খুব সকালেই তৈরি হয়ে অরুণের বাড়ি থেকে ওকে নিয়ে অফিসের পথে বের হয়। ঠিক তখনই পোস্টমর্টেমকারী ডক্টর তাকে ফোন করে দ্রুত দেখা করতে বলেন। নাইশা দেখা করতে গেলে ডক্টর জানান, অশোকের দেহ পরীক্ষা করার পর আমাদের সন্দেহ হয়, তাই আমরা 6 ঘন্টার মধ্যেই পোস্টমর্টেম করি। আর তাতেই আমরা এক শকিং তথ্য পাই, তার শরীরে এমন একটি মেডিসিনের উপস্থিতি পাওয়া গেছে যা মাত্র 6 ঘন্টা পর্যন্ত শনাক্ত করা সম্ভব। 6 ঘন্টা পেরোলেই সেই ওষুধ শরীর থেকে অদৃশ্য হয়ে যায়। ডক্টর আরো বলেন, যদি আমরা 6 ঘন্টা পর পোস্টমর্টেম করতাম তাহলে এটা কখনোই জানতে পারতাম না। আর এখন পর্যন্ত প্রমাণগুলো দেখে এটা স্পষ্ট, এই 3 জন মানুষকেই একই মেডিসিন দিয়ে হত্যা করা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে 3টি হত্যাই একই খুনি করেছে। আর যিনি এই খুনগুলো করেছেন তিনি এতটাই চতুরতার সঙ্গে করেছেন যে প্রতিটি হত্যার পর ক্রাইম সিনগুলো এমনভাবে ম্যানিপুলেট করেছেন যাতে পুলিশ কিছুই বুঝতে না পারে। ডক্টরের কাছ থেকে এই তথ্য জানার পর নায়েশা সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর শিখাকে কল করে জানায়, ম্যাডাম, আমার মনে হচ্ছে আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করছি। আপনি একবার সব ফাইল আবার স্টাডি করুন, হয়তো কোথাও একটা ক্লু লুকিয়ে আছে। এরপর দুজনেই থানায় গিয়ে একে একে সব কেস ফাইল খুঁটিয়ে দেখতে শুরু করে, কিন্তু কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায় না। অন্যদিকে নায়েশা নিজের মতো করে তদন্ত চালাতে থাকে। সে প্রতিটি ক্রাইম সিনের তোলা ছবি মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল। ঠিক তখনই নায়েশার চোখ পড়ে অরুণের তোলা এক ছবির দিকে। সেই ছবিতে দেখা যায় প্রথম ক্রাইম স্পটে অরুণের হাতে একটি মেডিসিন ছিল। নায়েশা তখন অন্য ছবিগুলো পরীক্ষা করে দেখে যে 3 জন নিহত ডাক্তার 3 জনের ঘরেই একই রকম মেডিসিন পাওয়া গেছে। এর মানে একটাই, এই সেই ওষুধ যেটি দিয়ে এই খুনগুলো করা হয়েছে। নায়েশা তখন খোঁজ নেয় এই ওষুধগুলো কোথা থেকে কেনা যায় বা কারা এইগুলো সরবরাহ করে। এজন্য সে মেডিসিনটির ছবি জুম করে দেখে কোম্পানির নাম এবং সেই তথ্যগুলো পাঠিয়ে দেয় ইন্সপেক্টর শিখাকে। এরপর শিখা তদন্ত চালিয়ে জানতে পারে ওষুধগুলো সরবরাহ করত এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডিস্ট্রিবিউটর,
নাম তার প্রমোদ। সব তথ্য প্রমাণ দেখে নায়েশা ও শিখা ধারণা করে প্রমোদই হয়তো ওই 3জন ডাক্তারকে খুন করেছে। কারণ এখন পর্যন্ত যেসব সূত্র হাতে এসেছে সবই প্রমোদের দিকেই ইঙ্গিত করছে। তাই পুরো পুলিশ টিম প্রমোদের ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু প্রমোদের বাড়িতে গিয়ে তার পরিবারের এক মহিলা জানায় প্রমোদ বাড়িতে নেই। এদিকে দেখা যায় প্রমোদ ঠিক তখনই নিজের বাড়ির দিকে ফিরছিল। সে জানতই না যে পুলিশ তার বাড়িতে গেছে। কিন্তু রাস্তায় আসার পথে সে দেখে বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান। তখনই প্রমোদের মনে সন্দেহ জাগে, হয়তো পুলিশ তাকেই ধরতে এসেছে। তাই সে হঠাৎ পথ বদলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই আচরণ দেখে পুলিশও বুঝে যায় এটাই সেই প্রমোদ যাকে তারা খুঁজছে। তখন সবাই তাকে ধরতে পিছু নেয়। নায়েশাকেও দেখা যায় প্রমোদের পিছু নিচ্ছে। এলাকাটা খুব ঘনবসতিপূর্ণ। অলিগলির জটিল পথে প্রমোদ দৌড়াচ্ছিল পালানোর জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নায়েশাও যেন প্রতিটি গলি চিনে ফেলেছে, প্রমোদের মতোই দক্ষভাবে তাকে অনুসরণ করছিল। এভাবে দৌড়াতে দৌড়াতে প্রমোদ শেষমেশ একটি বহুতল ভবনের ছাদে উঠে যায়। নায়েশাও তার পিছু পিছু ছাদে ওঠে। কিন্তু ঠিক তখনই প্রমোদ হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় আর সেখানেই ঘটনাস্থলে মারা যায়। এখন প্রশ্ন থেকে যায়, প্রমোদ কেন ওই 3জন ডাক্তারকে খুন করেছিল? প্রমোদ মারা যাওয়ার কারণে তার আসল মোটিভ এখনো জানা যাচ্ছে না। তবে পুলিশ ধারণা করছে ওই ডাক্তারদের সঙ্গে প্রমোদের কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। আর সেই প্রতিশোধের আগুন থেকেই সে ওই বিশেষ মেডিসিন ব্যবহার করে 3জনকেই খুন করে ফেলে। তবে নায়েশা প্রমোদকে ধরে এই খুনের আসল তথ্য বের করতে চেয়েছিল। প্রমোদ মারা যাওয়ায় নায়েশার মন খারাপ হয়ে যায়। শিখা বিষয়টি বুঝতে পেরে তাকে বোঝায়, খুনিকে আমরা ধরতে পারিনি, ধরতেও পারলে কোর্ট কি তাকে ফাঁসি দিত। এখন তো সে মারা গেছে। তোমার জন্য এটি মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে, তবে আমাদের পেশায় এ ধরনের ঘটনা হরহামেশা ঘটে। তুমি এগুলো মনের মধ্যে না রেখে তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এরপর নায়েশা সেখান থেকে বাড়িতে চলে যায়। ঠিক তখনই মুভির মূল টুইস্ট রিভিল হয়। কয়েক বছর পূর্বে আমাদের দেখানো হয় নায়েশা একটি ইউনিভার্সিটিতে আবেদন করেছিল। সেই ইউনিভার্সিটিতে সে স্কলারশিপের সুযোগ পায়। আনন্দে সে বাড়িতে ফিরে মা ও ভাইকে জানায় ফরেনসিক অফিসার হওয়ার জন্য যে পড়াশোনা করতে হবে তাতে তাদের কোনো খরচ হবে না, খাবার দাবার সহ সবকিছুই ফ্রি। কিন্তু সমস্যা হলো বিশ্ববিদ্যালয়টি তার শহরে নয়, অন্য শহরে। তাই তাকে মা ও ভাইকে রেখে সেখানে যেতে হবে। আনন্দের সঙ্গে সঙ্গে মনের কষ্ট আছে। বিদায়ের সময় সে ভাইকে বলে, আমি যখনই সময় পাবো ছুটি নিলে তোমাদের কাছে আসবো, আর তুমি মাকে খেয়াল রেখো। এখানে দেখা যায় নায়েশার ভাই অসুস্থ, হুইল চেয়ার ব্যবহার করে চলাফেরা করতে হয়। নায়েশা চলে যাওয়ার পরই বিনোদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মা রোমা প্রথমে মনে করে হয়তো সাধারণ জ্বর, তাই গুরুত্ব দেয়নি। একদিন নায়েশা ফোন করে মার সঙ্গে কথা বললে রোমা বিনোদের দীর্ঘকাল ধরে অসুস্থ থাকার কথা জানায়। নায়েশা তখন বিনোদকে হাসপাতালে নিয়ে যেতে বলে। প্রথমে রোমা চাইছিল না, কিন্তু নায়েশার জোরাজুরি এবং পাশের বাড়ির শিবার সাহায্যে বিনোদকে হাসপাতালে নিয়ে যায়। প্রথম দিনে ডক্টর বিনোদকে পরীক্ষা করে কিছু টেস্ট দেয় এবং বাড়ি পাঠায়। এরপর দেখা যায় প্রথম যে খুনটি হয়েছিল তা ছিল ডক্টর সন্দীপের। পরবর্তী দিন বিনোদের টেস্টের ফলাফল আসে। ডক্টর সবগুলো পর্যবেক্ষণ করে রমাকে জানায় টেস্টের ফলাফল দেখাচ্ছে লিউপাস হয়েছে। এটি একটি বিরল রোগ যা ধীরে ধীরে শরীরের ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। রোমা এই খবর শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে। ডক্টর তাকে বোঝান এত ভেঙে পড়বেন না, আধুনিক চিকিৎসা আছে, নিয়মিত কেমোথেরাপি সেশন নিলে ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে সমস্যা হলো প্রতিটি সেশনের জন্য খরচ হবে 16,000 টাকা। রোমা এত টাকা কোথা থেকে পাবে তা নিয়ে গভীর চিন্তায় পড়ে। সে নায়েশার সঙ্গে আলোচনা না করে বিষয়টি নিজের মধ্যে রাখে, তবে বিষয়টি ভালোভাবে জানে। নায়েশা জানতে পারলে হয়তো পড়াশোনা ছেড়ে সব ফেলে এখানে চলে আসবে। তাই তাকে অতিরিক্ত টেনশন না দিয়ে রোমা নিজের মধ্যেই সবকিছু চেপে রাখে। রোমা তার সঞ্চিত টাকা যেখানে যাচ্ছিল সব নিয়ে বিনোদের প্রথম কেমোথেরাপি সেশন করায়। কিন্তু দ্বিতীয় সেশনের সময় তার কাছে আর কোনো টাকা থাকে না।
তাই রোমা ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়। কিন্তু এতেই তো শেষ নয়, এখনো 4-5টি সেশন বাকি। এত টাকা রোমা কোথায় পাবে? তাই সে আবার ডক্টর সন্দীপের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমার ছেলেটাকে বাঁচান। এখন আমার কাছে একটাও টাকা নেই। আপনারা চিকিৎসা চালিয়ে যান, আমি ধীরে ধীরে সব টাকা শোধ করে দেব। ডক্টর সন্দীপ তখন রমাকে বলে, একজন ডাক্তার আছেন, ডক্টর অশোক। উনি অনেক কম খরচে চিকিৎসা করে থাকেন, ওনার কাছে যান। রোমা তখন ডক্টর অশোকের কাছে যায়। অশোক তাকে বলে, আসলে হাসপাতালের ফি তেমন কিছু নয়, কেমোথেরাপির দামটাই বেশি। তবে আমার পরিচিত একজন ডিলার আছে, নাম প্রমোদ। ওকে সব বুঝিয়ে বললে ও তোমাকে সাহায্য করবে। এরপর অশোক প্রমোদকে ডাকে, কিন্তু সেই দেখা করাটাই রমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। অশোক, সন্দীপ ও প্রমোদ মিলে রমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রমা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে সে নিগৃহীত হয়েছে। তিনজনই তাকে বলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। বিনোদের সব সেশন আমরা ফ্রি করে দেব, কিন্তু প্রতি সেশনের সময় তোমাকে আমাদের সাথে থাকতে হবে। রোমা তা শুনে তীব্র প্রতিবাদ করে এবং অশোকের গালে চড় মেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। কোনো মেয়ের পক্ষেই এটা মানা সম্ভব নয়। তবে ঘরে ফিরে সে আবারও ভাবে, এখন আমার ছেলেটার কি হবে? ছেলেটা সারাদিন না খেয়ে আছে। তাই রমা কাঁদতে কাঁদতে রান্নাঘরে যায় খাবার বানাতে। কিন্তু বারবার ডাকলেও বিনোদ কোনো সাড়া দেয় না। রোমা যখন ঘরের ভেতরে ঢোকে, দেখে বিনোদ নিজের হুইল চেয়ারে বসে ড্রয়িং করছিল, কিন্তু এখন সে নিথর। নিজের হাতের রগ কেটে দিয়েছে সে। আসলে বিনোদ সব জানতো। চোখের সামনে সে দেখেছে তার মাকে কিভাবে প্রতারিত হতে হয়েছে, তার জন্য কত কষ্ট সহ্য করেছে। সেটা আর সহ্য করতে না পেরে বিনোদ নিজের জীবন শেষ করে দেয়। এই খবর পাওয়া মাত্রই নায়সা ছুটে আসে। ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করার পর সে বিনোদের ড্রয়িং বুক খুলে দেখে, প্রত্যেকটি পাতায় বিনোদ কিছু না কিছু এঁকে রেখেছে। তখন নায়সা বুঝতে পারে এই আঁকাগুলো শুধু তার জন্যই, একটা নীরব চিঠি, এক ভাইয়ের শেষ কথাগুলো তার বোনের জন্য রেখে যাওয়া, যেখানে বিনোদ স্পষ্ট করে বুঝিয়েছে তাদের সাথে কি হয়েছে। নায়সা সেটা দেখে বুঝতে পারে বিনোদের চিকিৎসার জন্য ওই নরপশুগুলো টাকা নিয়েছিল, কিন্তু তাকে কোনো ট্রিটমেন্টই দেওনি। তার মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা সেই নরকীয় কাজ করেছে। বিনোদ মৃত্যুর আগে এই ড্রয়িংগুলো দিয়ে নায়সাকে বোঝানোর চেষ্টা করেছে। বিনোদ চেয়েছে নায়সা যেন তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নেয়, কিন্তু তখন নায়সা কিছু করেনি। সে অপেক্ষা করেছে। পরবর্তীতে যখন তারা ফরেন্সিক ডিপার্টমেন্টে যোগদান করে, নায়সা তার বন্ধু অরুণকে নিয়ে ওই নরপশুদের একে একে শাস্তি দেয়। নায়সা ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করায় ভালো জানতো কোনো বিষয়ের প্রতি পুলিশ নজর দিবে এবং একজন খুনি ধরার জন্য তারা কিভাবে পরিকল্পনা করে। তাই নায়সা পুরো ঘটনাকে এমনভাবে সাজায় যাতে প্রত্যেকটি হত্যাকাণ্ড আত্মহত্যার মতো মনে হয়। শেষ পর্যন্ত বাকি ছিল প্রমোদ। প্রমোদ আর ডাক্তার ছিল না, সে একজন ফার্মাসিউটিক্যাল ডিলার। প্রমোদকে শাস্তি দেওয়ার পেছনে নায়সার একটি বড় মাস্টার প্ল্যান ছিল, কারণ নায়সা ওই তিনজন ব্যক্তিকে হত্যা করার সময় তাদের প্রত্যেককে প্রমোদের সরবরাহ করা মেডিসিন খাইয়ে দেয়। এতে পুলিশকে বিভ্রান্ত করে, যেন মনে হয় প্রমোদই তাদের হত্যা করেছে। পুলিশ প্রমোদকে ধরতে গেলে নায়সা তাকে ছাদে তাড়িয়ে ধাক্কা দেয় এবং প্রমোদ পড়ে মারা যায়। প্রমোদকে মারার মাধ্যমে নায়সা তার মা ও ভাইয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। এই কারণেই বর্তমান সময়ে নায়সা ও নায়সার মাকে দেখানো হয়েছে, কিন্তু নায়সার ভাই বিনোদকে নয়, কারণ বিনোদ অনেক আগেই মারা গেছে। এটাই মূল মুভির মিস্ট্রি। নায়সা সবকিছু এমনভাবে পরিকল্পনা করেছে যে তা কেবল নায়সা, অরুণ এবং মৃত ব্যক্তিরাই জানে। কিন্তু যারা মারা গেছে তারা ফিরে এসে মৃত্যুর সাক্ষী দিতে পারবে না। ফলে পুলিশ নায়সা বা অরুণের এই মিস্ট্রি কখনোই পুরোপুরি সমাধান করতে পারবে না। কিন্তু এটি শুধুই মুভির গল্প নয়, এটি বাস্তবের চিত্র। আমাদের সমাজে এমন অনেক চক্র রয়েছে যারা শুধুমাত্র মেডিকেল ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। বর্তমানে চিকিৎসায় সবচেয়ে বেশি টাকা খরচ হয়। রোগীর জীবন মৃত্যুর সংকটের সময় স্বজনরা সর্বস্ব দিয়ে চেষ্টা করে রোগীকে বাঁচাতে।
আর এই সুযোগটাই একদল চক্র ব্যবহার করে। অনেক ক্ষেত্রে হাসপাতালের যন্ত্রপাতি নেই অথবা বাইরে থেকে কিনতে হয়। এগুলো শুধুমাত্র নির্দিষ্ট ডিলারের কাছে পাওয়া যায় এবং তারা লক্ষ টাকার বিনিময়ে সেটি বিক্রি করে। এটি একটি ফাঁদ, আর এই ফাঁদ থেকে মুক্তি পাবো তখনই যখন এই পেশার সাথে জড়িতরা সততার সঙ্গে তাদের কাজ করবে। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।